বাঘের পিঠে চড়ে বসেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পুলিশদের অনুরোধ করব, সাবধানে থাকবেন। আজকে লিটন হালদারের মা বউর উপর নজর পড়েছে, কালকে কিন্তু আপনাদেরও পালা আসতে পারে। এরপরে খালি একটু আমি অনুরোধ করছি, যদি তৃণমূল কেউ বলে আমরা অসাম্প্রদায়িক, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখে দেবেন যে আপনাদের দলে কাসিম সিদ্দিকী রয়েছেন, ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা, আপনাদের দলে সিদ্দিকুল্লাহ চৌধুরী রয়েছেন, যে ওই জামিয়াতে উলেমায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি, এবং দুটোই ধর্মীয় দল। মানুষকে জোর করে ভয় দেখিয়ে তার বাড়িটা নিজের নামে লিখিয়ে নিচ্ছে। প্রথমে বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নারী, ভারতীয় জনতা পার্টি আমরা নারীদেরকে সম্মান করি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যদি সেই সম্মানটা নিয়ে ওজনটা না রাখতে পারেন, আমি কি করতে পারি? রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত কুৎসিত আক্রমণ করছেন, এইটা কোন শিষ্টাচার আমাকে শিখিয়ে দেবেন? এইটা যদি আপনি আমাকে বুঝিয়ে দিতে পারেন যে এটা কোন শিষ্টাচার, আমি মেনে নেব। আচ্ছা, প্রথম। দ্বিতীয় হচ্ছে, তৃণমূলের কাছে নারীর সম্মান কি জানেন তো? অনুব্রত মডেল। তৃণমূলের অনুব্রত মণ্ডল যেভাবে লিটন হালদার জাইসির স্ত্রী এবং মাকে সম্মান জানিয়েছেন, ওটাই হচ্ছে তৃণমূলের সম্মান, ওটাই হচ্ছে তৃণমূলের মডেল, নারীর সম্মানের মডেল। তৃণমূলের নারীর সম্মানের মডেল কোনটা জানেন তো? এই যে শ্বেতা খান। শ্বেতা খান হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গেছে একজন মেয়েকে 6 মাস, অরূপ রায়কে দেখা গেছে তৃণমূলের মণিমাণিক্য, 6 মাস একটা মেয়েকে আটকে রেখে তার উপর শারীরিক, মানসিক, পাশবিক অত্যাচার করেছে। তার বিভিন্ন প্রাইভেট পার্টে যেভাবে অত্যাচার চলেছে, ভাবতে পারছেন? এইটা তৃণমূলের নারীদের সম্মানের মডেল। তৃণমূলের নারীদের সম্মানের মডেল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাসপাতালে নির্যাতিতা, যে মরে গেছে, সে ফিরে আসবে না বলতে, তার সম্পর্কে যখন তার চরিত্র হনন করছিলেন, সেটা হচ্ছে তৃণমূলের নারীর সম্মানের মডেল। একটা জিনিস এই ভাই, আমার হাত পা আছে, হাত পা ভাঙতে এলে তারও কিন্তু কপালে দুঃখ আছে, সে যত বড় নেতা হোক না কেন। বলে দিচ্ছি, মেয়ে আমরা পশ্চিমবঙ্গে একমাত্র একজন বাংলার মেয়ে নন, আমিও বাংলার মেয়ে, আমারও সম্মান আছে, আমারও এই রাজ্যের সম্মান আছে, অধিকার আছে। সুতরাং গুঁড়োনো ফুড়োনোর কথা বলবেন না, পুরো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ওরকম হয়ে যাবে কিন্তু অবস্থা। কিয়াদি, আপনি প্রশ্ন তুললেন শ্বেতা খান, আমি বলছি ঘরের মধ্যে পর্নোগ্রাফি চালাতো লাউড স্পিকার বাজিয়ে, যাতে বাইরে কেউ শুনতে না পায়। আমি বলছি পুলিশ প্রশাসনটা ঠিক কোন জায়গায় আছে বলুন তো? পুলিশ প্রশাসন কোথায় আছে আমি আপনাকে বলে দিচ্ছি, পয়সা দিলেই চুপচাপ থাকে। ভাগ চলে গেছে থানাতে, খোঁজ নিয়ে দেখুন না, তাহলে পুলিশ খোঁজ পাচ্ছে না। পুলিশ নাকি ওই শর্মিষ্ঠা পানলিকে ধরতে গুরুগ্রামে যেতে পারে, এই ওই নামটা কি বলুন, ওই সারদার যে দোষী, তাকে ধরতে যেতে পারে কাশ্মীর, সুদীপ্ত সেন। আর একে ধরতে পারছিল না, এরা খোঁজ সব পাচ্ছিল। টাকা পেয়েছে বলে চুপচাপ ছিল, তাদের কাছে ভাগ গেছে বলে চুপচাপ ছিল। আমি পুলিশদের অনুরোধ করব, সাবধানে থাকবেন। আজকে লিটন হালদারের মা বউর উপর নজর পড়েছে, কালকে কিন্তু আপনাদেরও পালা আসতে পারে। এই হচ্ছে তৃণমূল দল, এই হচ্ছে তৃণমূলের মানসিকতা। তাই আপনারা এই তৃণমূল সরকারকে বাঁচানোর আগে নিজের সংসারটা বাঁচান, নিজের বাড়িকে বাঁচান, নিজের বাড়ির পরিবারের মহিলাদের বাঁচান। দিদি, আর একটা বিষয়, যে বিষয়টা জানতে চাইবো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে পীরজাদা কাসিম সিদ্দিকীকে তৃণমূলে একটা পদ দেওয়া হয়েছে। আমি বলছি ফুরফুরার এখনো পর্যন্ত আইএসএফ দল করেছে, তারা নিজস্ব দল, কিন্তু কোনো দলের সঙ্গে যুক্ত হওয়ার ঘটনা, সমর্থক ছিলেন তওয়া সিদ্দিকী, কিন্তু কোনো দলের সাথে ডাইরেক্ট যুক্ত হয় এরকম আমরা দেখিনি। কিন্তু কাসিম সিদ্দিকী একদম জেনারেল সেক্রেটারি, মাদারের জেনারেল সেক্রেটারি পদ। তৃণমূল তো চূড়ান্ত সাম্প্রদায়িক দল, তাদের দুধেল গাই যারা রয়েছে ভোট ব্যাংক, তাদেরকে তুষ্ট করার আরেকটা পথের আরেকটু এগোলো। আপনি অবাক হচ্ছেন কেন? এরপরে খালি একটু আমি অনুরোধ করছি, যদি তৃণমূল কেউ বলে আমরা অসাম্প্রদায়িক, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখে দেবেন যে আপনাদের দলে কাসিম সিদ্দিকী রয়েছেন, ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা, আপনাদের দলে সিদ্দিকুল্লাহ চৌধুরী রয়েছেন, যে ওই জামিয়াতে উলেমায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি, এবং দুটোই ধর্মীয় দল। জামিয়াতে উলেমায়ে হিন্দ প্রতিবার পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, কলকাতার বুকে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বার্তা দিয়েছিলেন কলকাতার মানুষকে, ধমকে দিয়েছিলেন কলকাতা টাইট, জেলা টাইট। এটাতে তৃণমূল আসলে টাইট হয়ে গেছে, তৃণমূল ভয় পেয়ে গেছে, তাই তারা নিজেরা আরো বেশি করে দুধেল গাই করছে। কারণ যে টাইট দিয়ে দেয়, তোর কবে ওরাও টাইট হয়ে যাবে কেউ তো জানে না।
এখন বাঘের পিঠে চড়ে বসেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। করেছেন কেয়াদি মহুয়া মৈত্রর জন্য একজন আত্মহত্যা করেছে, আপনি সেটাকে শেয়ার করেছেন, আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায়। আমি বলছি মহুয়া মৈত্র তো নাচছেন, আপনি সেই ভিডিও তিনি নিজেই পোস্ট করেছেন, আমরা বলছি না। সেই ভিডিও ভাইরাল এই মুহূর্তে। দেখুন, এটাই হচ্ছে তৃণমূল, যেখানে মানুষ মরছে মরুক, এদের সব মেলা খেলা মৎসব চলবে। উনি বিয়ে করেছেন, খুব ভালো কথা, শুভেচ্ছা। কিন্তু এই যে মানুষটা, যে যাদের নাম করে মারা গেলেন, আত্মহত্যা করলেন, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? কারণ তিনি বলেই দিয়েছেন এটা মহুয়া মৈত্র ডান হাত। পুলিশ কিছু করবে না, প্রশাসন করবে না, মানুষকে জোর করে ভয় দেখিয়ে তার বাড়িটা নিজের নামে লিখিয়ে নিচ্ছে। এটা এটা কোন দল আপনি ভাবতে পারছেন? ভাবতে পারছেন? মানে কালকে আমি খুব ভয় থাকবো রোজিনা, যে কালকে আমার বাড়িটা জোর করে ভয় দেখিয়ে বন্দুক নিয়ে দে বা লিখে দে, তাহলে প্রাণে মরে যাবি। কার্যত ব্যাপারটা তাই। ভদ্রলোক টাকা তার চিকিৎসার জন্য দরকার ছিল, মাত্র 2 লাখ টাকা দিয়ে একটা 15-20 লাখ টাকা সম্পত্তি নিজেদের নামে করে দিয়েছে। টাকা চাইতে গেলে তাকে ধমকি দিচ্ছে। ভদ্রলোক আত্মহত্যা করলেন। যদি আত্মহত্যা করা একেবারেই সমর্থন করি না, কারণ লড়াই করা উচিত ছিল, ওনার সর্বোচ্চ জায়গায় গিয়ে লড়াই করা উচিত ছিল, মিডিয়ার কাছে বলা উচিত ছিল। উনি চলে গেলেন ওনার মা এবং স্ত্রীকে চূড়ান্ত বিপদের মধ্যে ফেলে। এবং যে দলে অনুব্রতের মতন ওই নরপিশাচ রয়েছে, সেই দলের উনি কর্মী ছিলেন। নিজের মা এবং স্ত্রীর কথা ভেবে ওনার আত্মহত্যা না করা উচিত ছিল। যিনি করে নিয়েছেন, কিছু করার নেই। মহুয়া মৈত্র তাদের কানে যায় না এগুলো। আসলে মহুয়া মৈত্র তো কানে যায় বিদেশ থেকে যে ডাকগুলো, সেগুলোর দামি দামি পারফিউম, গয়না, কি কি সব পেয়েছেন, উপঢৌকন, গিফট পেয়েছেন, সেগুলোর ডাকগুলো ওনার কানে আসে। এইসব সাধারণ মানুষ, গরিব মানুষের কান্না, চিৎকার, আর্তচিৎকার, মরণ কান্না, এগুলো এদের কানে যায় না। তৃণমূলের এটাই বৈশিষ্ট্য। একই সাথে অমৃতা সিনহা কার্যত তিনি বলছেন যে ভাতা, ঘরে বসে বসে ভাতা পাবে। সত্যিই তো, বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাতার রাজনীতি কার্যত তিনি যা পর্যবেক্ষণ করেছে তাতে বন্ধ। আমি বলছি কেয়াদি, ভাতার রাজনীতি কতদিন চলবে? কিন্তু কোর্টে তো একদম মুখ থুবড়ে পড়লো রাজ্য সরকার। মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে এইভাবে উনি ঘুর পথে নিজেকে মসিহা করবেন। একদিকে উনি এবং ওনার সরকার, তাদের কারণেই চাকরি গেছে, এবং পরে ভেবেছিলেন চাকরি যখন গেছে ঘুর পথে আমি এদের মসিহা হবো, তাতে সুবিধাও একটা আছে। এক তো মসিহা হওয়া যাবে, এবং তাতে যা টাকা দিতে হবে, ওরা যা মাইনে পান তার থেকে অনেক কম, টাকাও বাঁচবে। ওই টাকা দিয়ে আবার মেলা খেলা মৎসব করা যাবে। কিন্তু সেটা হতে দেননি। আমি মাননীয় বিচারপতি, আদালতের উপর আস্থা আছে, সম্মান জানিয়ে বলছেন, উনি রিজার্ভ রেখেছেন এখনো পর্যন্ত, উনি ওনার ভার্ডিক্টটা শোনাননি। কিন্তু আমার আস্থা আছে যে যেখানে চাল এবং কাঁকড়কে আলাদা করার সুযোগ ছিল, যেখানে যোগ্য এবং অযোগ্যকে আলাদা করার সুযোগ ছিল, যেখানে যারা দুর্নীতিগ্রস্ত এবং যাদের কালিমা লাগেনি, যাদের গায়ে আলাদা করার সুযোগ ছিল, সেটা না করতে দিয়ে ইচ্ছা করে এই সমস্যাটা পাকিয়ে উনি ভাতা দিয়ে মসিহা, কিন্তু সেটা ওইখানে সম্ভবত এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে, আমরা আশা করছি, জল ঢেলে দিয়েছেন মাননীয় বিচারপতি। একই সাথে আমি বলছি কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি হয়েছে, জানেন? কুণাল ঘোষকে বিচারপতি বলেছে যতক্ষণ না বলবো আদালতের মধ্যেই থাকতে হবে। আমি বলছি কেয়াদি, কার্যত কুণাল ঘোষ বলছেন কি হয়েছে, আর যত আদালতের মধ্যে থাকবো আবার বেরিয়ে আসবো। আমি বলছি বিচারপতি বলেছেন অনুমতি দিলে বেরোতে পারবেন, তিনি আগেই বলছে আমি বেরিয়ে আসবো। আমি বলছি এই যে কনফিডেন্ট, এই যে আদালত নিয়ে কথা বলা, কি বলবেন? যে সরকার বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টারিং করে, আইনজীবীদের বাড়ির সামনে হট্টগোল করে, বিচারপতির এজলাসের বাইরে গুন্ডাগুলোকে বসিয়ে রেখে ওই হট্টগোল পাকায়, তার কাছ থেকে আপনি কি আশা করবেন? যে দলের সুপ্রিমো এবং তাদের ভাইস সুপ্রিমো নম্বর 2, তারা স্পষ্ট মাননীয় বিচারপতিদের বিচার ব্যবস্থাকে আঙুল তোলেন, অর্থাৎ তাদের মতন যদি বিচার নয় তাহলে বিচার ব্যবস্থা খারাপ। তাদের কাছ থেকে আপনি এটা কি আশা করবেন? এটাই স্বাভাবিক। কুণাল ঘোষের এটাই স্বাভাবিক। আমি অনুরোধ করব মাননীয় বিচারপতিকে, এটা নিশ্চয়ই শুনেছেন, এই উদ্ধত্ত, সব উদ্ধত্তের শেষ হয় কিন্তু। আগে বামেরাও বলেছিল তোমরা 200, আমরা 235, তোমরা 35, সেই অধ্যত্ত শেষ হয়ে গেছে কিন্তু। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য নাকি অস্তাচল যেত না, সেটাও শেষ হয়ে গেছে কিন্তু। তৃণমূলের এই মাত্রাতিরিক্ত উদ্ধত্ত খুব শিগগিরই শেষ হবে।